নয় সমাস, এই যে বলা হয় ন ব্রাহ্মণঃ অব্রাহ্মণঃ, এই যে নয়, এই নয়ের 6টা অর্থ আছে। সেই 6টা অর্থ একটা শ্লোক আকারে বলা আছে। অনিয়ম কোথায়? মোটা বইটা সাদা। এখন ওই 6টা অর্থ আমাদেরকে দেখতে হবে, তারপরে আমরা শুরু করব। এটা জানা আছে হয়তো অনেকেরই। ছটা অর্থ যেমন ধরো এরকম বলা হয় যে অপ্রাশস্ত্যম অভাবশ্চ তদন্যত্তম তদল্পতা, ভুলে গেলাম শ্লোকটা। তৎসাদৃশ্যম অভাবশ্চ, তৎসাদৃশ্যম অভাবশ্চ তদন্যত্তম তদল্পতা, অপ্রাশস্ত্যম বিরোধশ্চ নয়র্থাঃ ষট প্রকৃতিতাঃ, এরকম বলা হয়। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। আমি কি বললাম বলো তো? তৎসাদৃশ্যম অভাবশ্চ, তৎসাদৃশ্যম অভাবশ্চ তদন্যত্তম তদল্পতা, অল্পতা। ঠিক আছে, তারপরে অপ্রাশস্ত্যম বিরোধশ্চ নয়র্থাঃ ষট প্রকীর্তিতাঃ ইতি। এইরকম 9 তৎপুরুষের 6টা অর্থ আছে, এটা মাথায় রাখতে হবে। 9 তৎপুরুষের 6টা অর্থ আছে। কি কি? এক হচ্ছে তৎসাদৃশ্যম, 2 হচ্ছে অভাব, 3 হলো তদন্যত্তম, 4 হচ্ছে তদল্পতা, 5 হলো অপ্রাশস্ত্যম, 6 হচ্ছে বিরোধ। মানে ওই 9 দ্বারা এই অর্থগুলো বোঝাবে, 9 দ্বারা এই অর্থগুলো বোঝাবে। ঠিক আছে, যেমন ধরো অভাব, যদি বলা হয় যে অভাব কি হয়, ন সুখম, কি হবে? ন সুখম কি হবে? অসুখম। অসুখম মানে কি এখানে অসুখম মানে কি? সুখের অভাব। ইত্যস্য সুখস্য অভাব ইত্যর্থঃ। মানে এখানে সুখের অভাব, ন সুখম অসুখম নাম সুখস্য অভাবঃ। যদি বলা হয় বিরোধ, ন সুরঃ অসুরঃ। সুর মানে কি? সুর মানে দেবতা। দেবতা। সুর মানে দেবতা। আর অসুর মানে, অসুর মানে অসুর, দেবতা ভিন্ন, তাই না? অসুর মানে অসুর, দেবতা ভিন্ন। তাহলে এদের মধ্যে পরস্পর বিরোধ। সুরহ ইজ ইকুয়াল টু দেবতা, অসুরহ ঠিক আছে।
অনয়োঃ বিরোধः স্পষ্টः, মানে দেবতা এবং অসুর এদের মধ্যে বিরোধটা স্পষ্ট, মানে এদের বরাবর বিরোধ, সৃষ্টির প্রাক্কাল থেকে বিরোধ এদের, আজকের বিরোধ নয়, সৃষ্টির প্রাক্কাল থেকে বিরোধ, সৃষ্টির শুরু থেকেই বিরোধ এদের। ধরো বলা হলো তদন্যত্ব ন ঘটঃ, মানে কি অঘটঃ, ন ঘটঃ অঘটঃ, অর্থাৎ মানে ঘট থেকে ভিন্ন অন্য কিছু। ধরো বলা হলো যে আমাদের সামনে একটা বোতল রাখা আছে, বোতল সামনে বোতল রাখা আছে, দিয়ে বলা হলো যে অয়ম অয়ম অঘটঃ, অয়ম অঘটঃ, মানে কি ঘটাৎ ভিন্নঃ। অয়ম অঘটঃ মানে কি, মানে ঘটাৎ ভিন্ন, মানে এটা ঘট থেকে ভিন্ন। কি বললাম বোঝা গেল? হ্যালো, কি বললাম বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ধরো বলা হলো যে অয়ম অঘটঃ, ধরো বলা হলো যে তোমার সামনে দুধ আছে, দুধ, দিয়ে বলা হলো যে অয়ম না জলম, অয়ম অজলম, অয়ম অজলম মানে কি জলাদ ভিন্নম দুগ্ধম, ঠিক আছে? তৎসাদৃশ্যম, এটা কি হবে? ন ব্রাহ্মণঃ অব্রাহ্মণঃ, মানে হচ্ছে ব্রাহ্মণ সদৃশ, তৎসাদৃশ্য মানে ব্রাহ্মণ সাদৃশ্য, অব্রাহ্মণ মানে কি, ধরো বলা হলো যে ক্ষত্রিয়, ক্ষত্রিয়কে দেখিয়ে কেউ ক্ষত্রিয়কে দেখিয়ে বলল যে অয়ম অয়ম অব্রাহ্মণঃ, ঠিক আছে? তাহলে এই যে ব্রাহ্মণ আর ক্ষত্রিয় এদের মধ্যে সাদৃশ্য আছে। কিরকম সাদৃশ্য? ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ক্ষত্রিয়, এটুকুই পার্থক্য। ক্ষত্রিয়ের মধ্যেও মনুষ্যত্ব আছে, ব্রাহ্মণের মধ্যেও মনুষ্যত্ব আছে। ক্ষত্রিয়েরও হাত পা কান চোখ মুখ আছে, ব্রাহ্মণেরও আছে। তাহলে এইরকম ব্রাহ্মণের মধ্যে কিছু কিছু যে বৈশিষ্ট্য সেগুলো ক্ষত্রিয়ের মধ্যেও আছে। অতএব ক্ষত্রিয় ব্রাহ্মণ নয়, ন ব্রাহ্মণঃ, ব্রাহ্মণ নয় পরন্তু ব্রাহ্মণ সদৃশঃ, কিন্তু ব্রাহ্মণের সদৃশ, ব্রাহ্মণের মতো, ব্রাহ্মণের মনুষ্যত্ব, ক্ষত্রিয়েরও মনুষ্যত্ব, ব্রাহ্মণের হাত পা চোখ কান মুখ আছে, ক্ষত্রিয়েরও আছে। ব্রাহ্মণ কাজ করতে পারে, ক্ষত্রিয়ও কাজ করতে পারে, এইরকম সাদৃশ্যকে কল্পনা করে এখানে সাদৃশ্য অর্থে এখানে নয় করা হয়, অব্রাহ্মণঃ সাদৃশ্য অর্থে নয়। তদল্পতা, অল্পতা, ধরো কারোর একজন কোন একটা মেয়ে, ঠিক আছে, মাথায় মানে সে বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, কিন্তু মাথায় বেশি চুল নেই, হয়তো মডার্ন যুগকে অনুসরণ করে, বেশি চুল নেই, ঘাড় পর্যন্ত চুল রেখেছে, তাকে বলা হলো যে অকেশী, অকেশী, ঠিক আছে? ন কেশী, অকেশী, মানে চুল আছে, মাথায় চুল আছে, কিন্তু চুলটা ওই ঘাড় পর্যন্ত রেখে কেটে দিয়েছে, বয়েজ কাট যেটাকে বলে, ওইরকম করেছে। তাহলে অকেশী মানে কি, মানে অকেশী মানে চুল নেই একদম, এরকম বলতে হবে। তাহলে অকেশী মানে নাস্তি কেশঃ যস্যাহ সা অকেশী, মানে কেশ নেই যার,
তার মানে কি একদমই কেশ নেই, একদমই কি চুল নেই, না চুল আছে কিন্তু অল্প আছে। তাহলে এই যে নয়ের অর্থ, এই নয়ের অর্থ কি? এই নয়ের অর্থ হচ্ছে অল্প, সেজন্য এর অর্থ হয় অল্প কেশী। দেখো বোঝা গেল? তেমনি এই যে নয়ের অর্থ কি? এই নয়ের অর্থ কি হবে? অভাব। এই যে নয়, এই নয়ের অর্থ কি? এই নয়ের অর্থ সাদৃশ্য। ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ, এদিকে সাদৃশ্য মানে ব্রাহ্মণ সাদৃশ্য। সুখ আর এর অর্থ অভাব, মানে সুখের অভাব। এটা হচ্ছে ঘট, এর অর্থ ঘট, এটা হচ্ছে ভিন্ন, মানে ঘট থেকে ভিন্ন। আর কেশী আর এর ন মানে হচ্ছে অল্পতা, মানে অল্প কেশী। অপ্রাশস্ত, প্রাশস্ত মানে কি? যেটা প্রসিদ্ধ নয়। অপ্রাশস্ত মানে যেটা প্রসিদ্ধ নয়, ততটা প্রসিদ্ধ নয়, তাকে বলা হয় তাকে বলা হয় যে অপ্রশস্ত। ধরো বলা হলো যে ন কালহ অকালহ। অনেকে দেখবে যে দুর্ঘটনায় মারা যায়, অনেকে দুর্ঘটনায় মারা যায়, বলে না যে ওই অমুক ব্যক্তি অকালে চলে গেল। অকালে চলে গেল মানে কি? মানে ওটা ওর মৃত্যুর কাল নয় অ্যাকচুয়ালি, মানে যে সময়ে মারা গেল ওটা ওর মৃত্যুর কাল নয়, মানে মৃত্যু হয়তো পরেও হতে পারতো, ঠিক আছে, মৃত্যু পরে হলেই ভালো, মানে ওটা ওটা মৃত্যুকাল নয়, ওটা মৃত্যুকাল নয়, কিন্তু চলে গেল, আর কি করা যাবে, ঠিক আছে। তাহলে মানে ওইটা মরণের জন্য প্রশস্ত কাল নয়, মানে উপযুক্ত কাল নয়, ওটা মরণের জন্য উপযুক্ত কাল নয়, ওটা হচ্ছে অপ্রশস্ত কাল, ওটা মৃত্যুর জন্য উপযুক্ত কাল নয়, ওটা হচ্ছে অনুপযুক্ত কাল, মানে মৃত্যুর আগেই, মানে সময়ের আগেই চলে গেল। কি বললাম? তাহলে এই হচ্ছে অকাল। বোঝা গেল ব্যাপারটা? বল, সেই সেই দুর্গার যে পুজো করা হয় না, তোমরা জানো, রাম যে পুজো অকাল করেছিলেন, বোধন। হ্যাঁ অকাল বোধন, ওটা কেন বলা হয়? অকাল বোধন কেন বলা হয়? মানে ওইটা অ্যাকচুয়ালি মা দুর্গার বোধনের সময় নয়, ওটা অ্যাকচুয়ালি মা দুর্গার বোধনের সময় নয়, ঠিক আছে, ওটা হচ্ছে সেই জন্য বলা হয় অকাল বোধন, মানে ওটা হচ্ছে প্রশস্ত কাল নয়, ওটা উপযুক্ত কাল নয়, মানে বোধনের জন্য ওটা উপযুক্ত কাল নয়, ঠিক আছে, বোধনের উপযুক্ত কাল নয়, সেই জন্য বলা হয় অকাল বোধন। অকাল মানে এখানে ওই যে ন কাল অকাল, ওটা এখন অ্যাকচুয়ালি হয়েছে যে অপ্রশস্ত অর্থে, অপ্রশস্ত অর্থে হয়েছে, ঠিক আছে। অসময়ে বোঝাতে নাকি? হ্যাঁ মানে উপযুক্ত নয়, মানে ওটা উপযুক্ত নয়, উপযুক্ত নয়, এটা হচ্ছে বক্তব্য। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? মানে অনুপযুক্ত কাল বলতে পারো এরকম। অপ্রশস্ত মানে কি? অনুপযুক্ত বা অপ্রসিদ্ধ, এরকম। অনুপযুক্ত বা অপ্রসিদ্ধ এরকম বলতে পারো। তাহলে এই রকম হচ্ছে নয় সমাসের 6টা অর্থ, এইটাকে জানো, ঠিক আছে। নয় সমাসের 6টা অর্থ দেখো, বোঝা গেল কি প্রত্যেকটা? বোঝা গেল? রনিতা বা সুজাতা আছে কি? এসে সুজাতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম এই নয় সমাস পড়তে গেলে আগে এগুলোকে মানে জানা দরকার, এগুলো
আর এই শ্লোকটা মুখস্থ রাখবে, তৎসাদৃশ্যম অভাবশ্চ তদন্যত্বম তদল্পতা অপ্রাশস্ত্যম বিরোধশ্চ নয়র্থাঃ ষট প্রকীর্তিতাঃ। এরকম 9 6টা অর্থ আছে, ঠিক আছে। পরবর্তী দেখো, এই 9 সমাসের মেইন যে সূত্র, সূত্র হচ্ছে 9, এটাই সূত্র। এটাই হলো সূত্র, ঠিক আছে। সূত্রার্থ কি? 9 সুবন্তের সঙ্গে সমাসবদ্ধ হলে তাকে 9 সমাস বলে। 9 মানে কি? মানে 9। এখানে 9 ইজগল টু 9, মানে নকার যদি সুবন্তের সঙ্গে সমাসবদ্ধ হয়, নকার যদি সুবন্তের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাহলে নকার যদি সুবন্তের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাহলে তাকে 9 সমাস বলে। তা নকার সুবন্তের সঙ্গে সমাসবদ্ধ, যেমন ধরো আমরা উদাহরণ যে দেখি, যে ন ব্রাহ্মণ অব্রাহ্মণ, আমরা তো অনেকগুলি দেখলাম এরকম, ন ব্রাহ্মণ অব্রাহ্মণ। ন ব্রাহ্মণ, এখানে এই যে ন, এটা হলো সুবন্ত, এটা হচ্ছে 9, এটা 9। আর ব্রাহ্মণ, এটা হচ্ছে সুবন্ত পদ। ব্রাহ্মণ সুবন্ত পদ, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই, আমার এটা পরিচিত। ব্রাহ্মণ সুবন্ত পদ, ঠিক আছে। তাহলে ন, এটা হচ্ছে 9, আর ব্রাহ্মণ হচ্ছে সুবন্ত পদ। এবং এরা যখন সমাসবদ্ধ হচ্ছে, ঠিক আছে, এরা যখন সমাসবদ্ধ হচ্ছে, এখানে বিধায়ক সূত্র কি? 9, এটা হচ্ছে বিধায়ক সূত্র, মানে সমাস বিধায়ক সূত্র 9। এখন এই যে সমাস বিধায়ক সূত্র, সমাস বিধায়ক সূত্র 9, তা এই সূত্র দ্বারা এখানে সমাস হচ্ছে 9 সমাস হচ্ছে। এবং 9 সমাস হওয়ার পরে এখানে কিছু প্রক্রিয়া হচ্ছে। কিরকম প্রক্রিয়া? দেখো, আমরা তো বলি না যে ন ব্রাহ্মণ আমরা বলি অব্রাহ্মণ। কি বলি? অব্রাহ্মণ। তাহলে এখানে অকারটা কোথা থেকে আসছে আমরা জানতে হবে, ঠিক আছে। এখানে অকারটা কোথা থেকে আসছে জানতে হবে। একটা সূত্র আছে, নলোপনয়ঃ, নলোপনয়ঃ, ঠিক আছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে যদি উত্তর পদ পরে থাকে, তাহলে 9 নকারের লোপ হবে। যদি উত্তর পদ পরে থাকে, যদি উত্তর পদ পরে থাকে, যদি উত্তর পদ পরে থাকে, তাহলে 9 যে 9 হসন্ত, সেটা লোপ হয়ে যাবে, ঠিক আছে। 9 যে 9 হসন্ত, তা লোপ হয়ে যাবে। এবং লোপ হলে কি থাকবে? দেখো, আমরা দেখব লোপ হলে কি থাকবে না। ধর উদাহরণটা চলছে যে ন ব্রাহ্মণ, এখানে তো 9 দিয়ে হয়েছে, 9 দিয়ে এখানে সমাস সংজ্ঞা হলো, এবং তারপরে একটা সূত্র লাগালাম যেটা বলছে ন লোপ
নয়ঃ, নলোপো নয়ঃ, এবং এটা কি হবে অব্রাহ্মণঃ। তাহলে এই যে নকারটা এর লোপ করা, এর লোপ করবে, এটা ওই যে নকারটা ও লোপ করে দেবে। তো লোপ হলে অব্রাহ্মণঃ থাকলো, ঠিক আছে, ন ব্রাহ্মণ অব্রাহ্মণ থাকলো। এবং এখানেও যে প্রক্রিয়াটা ন ব্রাহ্মণ অব্রাহ্মণ, এটা কি করে বলবো, মানে এইরকম করে হবে। এখানে অ্যাকচুয়ালি প্রক্রিয়াটা এখানে পরে হবে। ধরো বললাম যে এখানে নয় দিয়ে সমাস সঙ্গ হলো, ঠিক আছে, তারপরে এর কৃত্যোদ্ধিত সমাসাস্য দিয়ে এখানে প্রাতিপদিক সংজ্ঞা হবে, এবং এটা হচ্ছে লৌকিক বিগ্রহ, এটা লৌকিক বিগ্রহ, আর এরপর ঠিক অলৌকিক বিগ্রহ হবে। কি হবে না, ন সু ব্রাহ্মণ সু, এখানে সুপো ধাতু কয়োদি এখানে প্রাতিপদিকের লোপ হয়ে যাবে, যে ন ব্রাহ্মণ। এই অবস্থায় এই যে নলোপ নয়ঃ আসবে, এখানে নলোপ নয়ঃ আসবে, দিয়ে এই নকারের লোপ হয়ে অব্রাহ্মণ হবে। এবং অব্রাহ্মণ হলো এখানে আবার একদেশ বিকৃতস্য অনন্যবৎ এইটা লাগিয়ে আবার অব্রাহ্মণ সু হবে, সু থেকে আবার প্রক্রিয়া কার্যে অব্রাহ্মণ হয়, এটা হবে। দেখো বোঝা গেল, বোঝা গেল হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটা সূত্র আছে এখানে, ধরো ওইরকম হলো তো, ধরো ন ব্রাহ্মণ অব্রাহ্মণ হয়, ন ব্রাহ্মণ। নলোপ নয়ের সূত্রার্থটা একটু দেখান। এই যে হ্যাঁ, যদি উত্তর পদ পরে থাকে, এটা বুঝলাম না, উত্তর পদ তো পরেই থাকবে। হ্যাঁ মানে উত্তর, হ্যাঁ উত্তর পদ পরে থাকে, এটা ক্লিয়ার করে দিয়েছে যে উত্তর পদ পরে থাকতে হবে। উত্তর পদ পরে থাকলে নয়ের যে ন তার লোপ হয়ে যাবে। আচ্ছা, মানে সব ক্ষেত্রেই নটা লোপ হবে আর কি? হ্যাঁ একদমই তাই। না সব ক্ষেত্রে ওটাই দেখাবার কিছু ব্যতিক্রম আছে, ওটা বলবে এবারে। তোমরা নিজেরাই জানো অনেক কিছু প্রয়োগ করো, কিন্তু এরা ভাবো না এরকম। ধরো বলা হলো না যে ধরো কেউ ধরো বাড়িতে কাজ করছে না, বা এমনি ধরো, ঠিক আছে, ধরো এরকম বলা হলো যে, বলে না যে অনাহারে মরবি, এরকম বলা হয় তো, অনাহারে, এরকম কথা তো প্রয়োগ হয় না, অনাহারে, হ্যাঁ, মানে ন আহারে। ন আহারে অনাহারে, এরকম কথা তো হামেশাই প্রয়োগ হয়, অনাহার ইত্যাদি। তাই এখানে এই যে অনাহার, মানে প্রথম হচ্ছে অনাহার, তারপরে অনাহারে। প্রথমে অনাহারটা কি করে হচ্ছে দেখতে হবে, অনাহারটা কি করে হচ্ছে। তা অনাহার কি করে হবে, তাহলে ন আহারঃ, তাই তো, ন আহারঃ অনাহারঃ। তাহলে এখানে কি সূত্র হবে, নয়, নয় দিয়ে এখানে সমাস সংজ্ঞা হবে, ন আহারঃ অনাহারঃ। সমাস সংজ্ঞা হওয়ার পরে একই প্রসেস, এখানে প্রাতিপদিক সংজ্ঞা হবে, তারপরে অলৌকিক বিগ্রহ হয়ে ন সু আহারসু দিয়ে লোপ হয়ে ন আহার। এই অবস্থায় এখন তুমি কি করবে,
প্রথমত এখানে কি লাগবে, নলোপ নয় লাগবে, তাই তো, নলোপ নয়। এই নলোপ নয় দিয়ে কি হবে, এই নলোপ নয় দিয়ে কি হবে, হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? স্যার 9 হলন্তটা লোভ হবে। 9 হলন্ত লোপ হবে। হুম, তাহলে অযুক্ত আহারও, তাহলে এখানে কি করে হবে, এখানে কি করে হবে তাহলে, মানে এখানে কি করে হবে, মানে তাহলে অনাহারটা কি করে আসবে, তাই না, একটা প্রশ্ন আসছে যে অনাহার কি করে আসবে। একটা সূত্র আছে, তসমান নুডচি, তসমান নুডচি বলে সূত্র আছে। না, এই যে তসমান নুডচি এর অর্থ কি, তসমান নুডচি এর অর্থ হচ্ছে যে এরকম বলা হয়, হুম, না অচ পরে থাকলে, অচি বলেছে, নুট অচি, অচি অচি মানে অচ পরে থাকলে, অচ পরে থাকলে, অচ পরে থাকলে নয়ের নয়ের নকারের লোপ হওয়ার পর নুট আগম হবে। অচ পরে থাকলে নয়ের নকারের লোপ হওয়ার পরে নুট আগম হবে। দেখো, নয়ের যে নকার লোপ হয়ে গেছে, নয়ের যে নকার লোপ হয়ে গেছে, এবং লোপ হয়ে যাওয়ার পরে দেখো অচ আছে, মানে ধরো নয়ের নকারের লোপ হয়ে হওয়ার পরে অকারের পর যদি অচ থাকে তাহলে অকারের পরে নুট হবে, বাস এইটুকু করো। নয়ের নকারের লোপ হওয়ার পর অকারের পর যদি অচ থাকে, নয়ের নকারের লোপ হওয়ার পর, নয়ের নকারের লোপ হওয়ার পর অকারের পর যদি অচ থাকে তাহলে অকারের পরে নুট আগম হবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা, কি বললাম বোঝা গেল না বোঝা গেল না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। নয়ের নকারের লোপ হয়ে যাওয়ার পর নয়ের নকারের লোপ হয়ে যাওয়ার পরে এখানে নয়ের নকারের লোপ হয়ে গেছে, এই যে
নটা লোপ হয়ে গেল। তারপরে বিদ্যমান যে অকার, সেই অকারের পর যদি অজ থাকে, সেই অকারের পর যদি অজ থাকে, ঠিক আছে, অকারের পর যদি অজ থাকে, তাহলে কি হবে? সেই অকারের পরে অজ থাকলে ওই অকারের পরে নুট আগমন, নুট নুট। তাহলে দেখো এখানে কি হলো, ছিল আমাদের অ আহার, তসমান নুডচি, তসমান নুডচি প্রয়োগ হলো। প্রয়োগ হওয়ার পরে তসমান নুডচি প্রয়োগ হওয়ার পরে কি হবে? অ নুট আহার, অ টয়ের ইত সংজ্ঞা হয়ে লোপ হবে, নয়ের উকারের ইত সংজ্ঞা হয়ে লোপ হবে, টয়ের ইত সংজ্ঞা হয়ে লোপ হবে, উয়ের ইত সংজ্ঞা লোপ হবে। তাহলে থাকবে কি? ন আহার, এরকম থাকলো শুধু অ আহার। এখন এই যে অ আহারের যোগ করে তাহলে হবে অ না হার। এখানে আবার সে একদেশ ওই নিয়ম করে এখানে যা হবে অনাহার। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। কোথাও অসুবিধা আছে বুঝতে? ধরো এরকম বলা হলো যে তাহলে এটা কি হবে তোমরা বলো দেখি। ন অশ্ব কি হবে? নয় ইউজ করে অশ্ব, হ্যাঁ, অশ্ব নয়, নয় সূত্র ইউজ করে। ন আহার কি হলো? অনস্য হবে। বলো কি বলছো বলো। অনাশ্য। আচ্ছা, অনস্য একজন বলেছে। রনিতা কে? রনিতা? আমি এটাই বলছিলাম, অনস্য। আচ্ছা অনস্য। সুজাতা কি হবে? অনস্য হবে। আচ্ছা, বাকিরা সৌরভ, পর্ণা যারা আছো? হ্যাঁ স্যার, অনস্য হবে না, আকারটা হবে না, অ আছে যেহেতু, অনস্য। তাহলে ফাইনাল তাহলে কোনটা নেব তাহলে? অনস্য। অনস্য। একদম। প্রথমে এখানে নয় প্রয়োগ হলো, নয় দিয়ে এখানে সমাস সংজ্ঞা হলো, এবং সমাস সংজ্ঞা হওয়ার পরে এখানে ন অশ্ব হলো। অশ্ব হওয়ার পরে এখানে কি হবে না, এখানে তোমার ওই নলোপ নয় করে ন অ অশ্ব এরকম হবে। তারপরে তসমার নুডচি করলে অ নুট অশ্ব। এখানে আবার অনুবন্ধ লোপ করে অ অশ্ব যোগ করলে অনশ্ব। দেখো বোঝা গেল? এরপরে প্রক্রিয়া কার্য করে অনশ্ব হয়ে যাবে। ক্লিয়ার? এইরকম প্রত্যেকটাই হ্যাঁ হবে, স্যার। ওই অসুখম, ন সুখম, অসুখম, এরকম প্রত্যেকটাই হবে, এর বাইরে কিছু নেই। এইগুলো সব এইরকমই, ন সুখম অসুখম, ন ব্রাহ্মণ অব্রাহ্মণ, যেগুলো আমরা পড়লাম, সব এরকমই হবে।
এইখানে একটা আলাদা সূত্র আছে, সূত্র নয় বার্তিক অ্যাকচুয়ালি। প্রাদিভ্য ধাতুজস্য চোত্তর পদলোপ বাচ্চা আছে বার্তিক এখানে। এটা বহুব্রীতি চলে, বহুব্রীতি যাবে ওটা, এটা এখানে আসবে না। ওটা বহুব্রীর মধ্যে আসবে। আচ্ছা, তাহলে আমরা 9টা পড়লাম। স্যার 9টা শেষ হয়ে গেল না এখনো আছে সূত্র? না, 9-এর এইগুলোই, মানে 9-এর তো একটাই সিস্টেম, 9-এর সিস্টেম তো একটাই, শুধু কি করে হয় সেটা দেখিয়ে দিলাম, এইভাবে হয় এটা। তৎপুরুষ সমাস কি শেষ নাকি আরো আছে? মোটাই দেখছি আর কি করাবো। উপবাদ তৎপুরুষ আছে তো। উপপদ তৎপুরুষ আছে, তত্র উপপদম সপ্তমীস্থম বলে সূত্র আছে। একটা সূত্র আছে, ঠিক আছে, এগুলো যদিও তোমরা চাপের ব্যাপার, বোঝাটা চাপের ব্যাপার। মানে এক প্রকার সমাস আছে ময়ূরব্যাংশকাদি সমাস বলা হয়, ময়ূরব্যাংশকাদি সমাস। ওই ময়ূরব্যাংশকাদি সমাস একটা ইয়ে আছে যে প্রাদি সমাস বলা হয়, প্রাদি সমাস। ঠিক আছে, কি সমাস না প্রাদি সমাস। সূত্র হচ্ছে প্রাদয় গতাদ্যর্থে প্রথময়া, প্রাদয় গতাদ্যর্থে প্রথময়া, এইরকম একটা সূত্র আছে। না এর অর্থ কি, গতাদ্যি অর্থে মানে গত প্রভৃতি অর্থে, গতাদ্যি অর্থে। প্রথময়া মানে প্রথমান্ত পদের সঙ্গে, প্রথময়া এটা তৃতীয় আর এক বচন আছে, প্রথময়া মানে প্রথমান্ত পদের সঙ্গে। এগুলো বার্তিক না এমনি সূত্র? এগুলো বার্তিক, এগুলো বলতে পারো, এগুলো সূত্র নয়, বার্তিক এগুলো। তাহলে কি বললাম যে প্রথমান্ত পদের সঙ্গে, প্রথমান্ত পদের সঙ্গে প্রভৃতি যদি সমাসবদ্ধ হয়, গত প্রভৃতি অর্থে, তখন তাকে প্রাদি তৎপুরুষ সমাস বলে।
কি বললাম, প্রথমান্ত পদের সঙ্গে প্রভৃতি, এখানে প্রভৃতি, প্রথমান্ত পদের সঙ্গে প্রভৃতি যদি সমাসবদ্ধ হয়, কোন অর্থে? গত প্রভৃতি অর্থে। মানে সেখানে অনেকগুলো অর্থ হতে পারে, গত, হ্যাঁ, বা মানে ওই যে প্রভৃতি যে অর্থ আছে না, ওদের অর্থগুলো ধরলেই হবে। দূর থেকে দুষ্ট, সু থেকে সুগত, এরকম। ধর বলা হলো প্রগতঃ পিতামহ, মানে যার পিতামহ চলে গেছেন, যার পিতামহ গত হয়েছেন, বা পিতামহ গত হয়েছেন, প্রগতঃ পিতামহ। তাহলে এখানে গত আছে, এখানে গত অর্থ আছে, এখানে গত অর্থ আছে, প্রগতঃ পিতামহ গত অর্থ আছে। আর যেহেতু গত অর্থ আছে, তাহলে ওই যে প্রভৃতি দেখো সমাসবদ্ধ, ঠিক আছে, এখানে প্রভৃতি সমাসবদ্ধ হচ্ছে। কার সঙ্গে হচ্ছে না, ওই যে পিতামহ এর সঙ্গে। তাই দেখো পিতামহ এরকম হচ্ছে। ওই এখানেও ওই সূত্র আসবে, প্রাদয় গতাদ্যর্থে প্রথময়া। এই সূত্র যেখানে সমাস, মানে সমাস সংজ্ঞা হবে, প্রাদি সমাস সংজ্ঞা হবে, এবং প্রাদি সমাস সংজ্ঞা হলে তারপরে যেমন অলৌকিক বিগ্রহ করতে হবে, যে প্রগতঃ সু পিতামহ সু, ঠিক আছে। আবার এইগুলোকে তুমি মধ্য পদলোপী তৎপুরুষ সমাসও বলতে পারো, মধ্য পদলোপী, ঠিক আছে, মধ্য পদলোপী সমাস। কেন বলো তো? কারণ গত শব্দের লোপ হয়ে যাচ্ছে এখানে, দেখো এখানে গত শব্দের লোপ হয়ে যাচ্ছে। এখন এই গত শব্দের লোপটা, মানে গত শব্দের লোপ কি করে হবে সেটা দেখায়নি এখানে, বা এখানে তেমন কিছু বলেনি কোনো সূত্র দিয়ে। এখানে মেন কথা হচ্ছে এই যে গত শব্দের, মানে যে গত এর অর্থ এখানে আছে প্রগত পিতামহ, যার পিতামহ, ঠিক আছে, পিতামহ চলে গেছেন, গত হয়েছেন, এইরকম অর্থে হয় প্রপিতামহ, ঠিক আছে, প্রপিতামহ রূপটা হয়। ধরো এরকম বলা হলো আরো, যে দুষ্টঃ জনঃ, দুষ্টঃ জনঃ, এখানেও সেই প্রাদয় গতাদ্যর্থে প্রথময়া, দুষ্টঃ জনঃ দুর্জনঃ। এখানে দুষ্ট এর জায়গায় দূর এলো, জনঃ দিয়ে দুর্জনঃ, এরকম প্রয়োগ করা হয়, দুষ্টঃ জনঃ দুর্জনঃ। প্রাদয় গতাদ্যর্থে প্রথময়া, এই সূত্র দিয়ে সমাস সংজ্ঞা হয়, সমাস সংজ্ঞা হওয়ার পরে তারপরে দুর্জন রূপটা হবে। বলে না যেরকম যে বিধবা বলে না, বিধবা, বিধবা, এই বিধবা মানে কি, ধবা মানে কি, ধব মানে
ধব মানে কি? হ্যালো, ধব মানে কি? সাদা। ধব মানে সাদা, আচ্ছা ধরলাম সাদা। স্মৃতি? জানি না, হ্যাঁ, জানি না। পর্ণা? স্ত্রী বোঝাচ্ছে কি? পত্নী বোঝাচ্ছে। হ্যাঁ, বিধবা মানে তো ধবা মানে কি স্ত্রী বোঝাচ্ছে এরকম, বা স্বামী বোঝাচ্ছে ধবা মানে? উত্তর দিচ্ছ না, আমাকে জিজ্ঞাসা করছো। স্বামী বোঝাচ্ছে, পর্ণা কারণ কি যার হবে? স্বামী নেই সেই হচ্ছে বিধবা, আর সধবা মানে যার স্বামী আছে তাকে সধবা বলছে। সৌরভ কি হবে? ধব মানে কি? ধব স্যার জানা নেই স্যার। ধব মানে স্বামী। বিগত ধব যস্যা সা বিধবা। বিগত মানে চলে গেছেন, ধব স্বামী, যস্যা যার, সে হচ্ছে বিধবা। ঠিক আছে, এরকম বলা হয় না? আমরা প্রয়োগ করি অনেক, কিন্তু আমরা ব্যাকরণের দৃষ্টিতে ভাবি না এগুলো। এখানেও একই সমাস বলতে পারো। প্রাদয় গতাদ্য অর্থে প্রথময়া, প্রাদি সমাস এগুলো। প্রাদি সমাস ওই যে বিয়ের সঙ্গে সমাসবদ্ধ হচ্ছে, দূরের সঙ্গে সমাসবদ্ধ হচ্ছে, প্রয়ের সঙ্গে সমাসবদ্ধ হলো। বলা হয় যে সুপন্থা, সুপন্থা বা সুজনঃ, শোভনো জনঃ সুজনঃ, শোভনো পন্থা সুপন্থা, এরকম বলা হয়, শোভনো পন্থা সুপন্থা। ঠিক আছে, এই হচ্ছে এটার অর্থ। পরের দিন আমরা